আর কে ফ্যামিলি ব্লগস থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই আপনারা? আমাদের এবারে ভ্রমণ হবে প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত ভারতের মেঘালয়। এটা আসলে আমাদের প্রিপ্ল্যান কোনো টোর ছিল না। রোজার ঈদে কোথায় যাওয়া যায় এই চিন্তা করতে করতে হঠাৎ ঠিক করে ফেলি মেঘালয়। বুক করা যায়। দুপাশের রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা শিলংয়ের দিকে এগোচ্ছিলাম। মাঝে একটা চমৎকার রেস্টুরেন্ট দেখে আমরা খাওয়ার জন্য ঢুকি। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটাতে খেতে ও চারপাশের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর রাস্তায় খুব সুন্দর একটা পয়েন্টে আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করালে আমরা কিছু সময় ব্যয় করে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে ফ্রেশ হয়ে আবারও যাত্রা শুরু করেছিল। গাড়ি যত সামনে এগোচ্ছিল মেঘ যেন ততই আমাদের সামনে চলে আসছিল। গাড়ি থেকে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায় এমন অবস্থা। কি যে ভালো লাগছিল আমাদের, সারাদিনের জার্নির কোনো ক্লান্তি ছিল না। অবশেষে প্রায় 4 ঘন্টা জার্নির পর আমরা আমাদের আগে থেকে বুকিং করা হোমস্টেতে এসে পৌঁছলাম। মূল শিলং শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এটার অবস্থান। বেশ চমৎকার ছিল এলাকাটা। আমাদের হোমস্টেটা ছিল একটা ডুপ্লেক্স বিল্ডিং। আমরা উপরতলার একটা রুম নিয়েছিলাম। এত ছিমছাম আর গোছানো ছিল রুমগুলো যে কোথাও এক কোনা বালি পর্যন্ত পাওয়া যায়নি। অনলাইনে আমরা এক রাতের জন্য বুকিং করেছিলাম, কিন্তু প্রথম দেখাতেই এত ভালো লেগে গেল যে আগামী 4 রাত অর্থাৎ আমরা যতদিন থাকবো পুরোটা সময়ের জন্য বুকিং করে দিয়েছিলাম। পার নাইট 2200 রুপি পড়েছিল। মেঘালয়ের অন্যান্য ভালো লাগার মধ্যে এই এরিয়াতে থাকাটাও আমার কাছে মনে হয়েছে একটা অন্যরকম ভালো লাগা। মেঘালয় আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমাদের যাত্রা শুরু হলো উমিয়াম লেক দিয়ে। শিলং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত 222 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কৃত্রিমভাবে সৃষ্ট এই লেকটি ভিজিটরদের জন্য মেঘালয়ের একটি অবশ্য দর্শনীয় স্থান। স্থানীয়ভাবে এটি বরাপানি লেক নামে পরিচিত। মেইন রোড থেকে এই লেকের সৌন্দর্য দেখা যায়, তবে এটি ভালো করে দেখতে চাইলে
অনেকটা এগিয়ে গিয়ে এটার এন্ট্রি পয়েন্টে দিয়ে ঢুকে একেবারে লেকের কাছাকাছি যেতে হবে। সুদৃষ্ট এই লেকটিতে সময় কাটাতে খুব ভালো লাগবে। সেখানে কায়াকিং, ওয়াটার সাইক্লিং, স্কুটিং এবং ডয়েটিংয়ের ব্যবস্থা আছে। হুম, হুম। তোমার সাথে কে কে আছে বলো? হুম, হুম। উমিয়াম লেকে ঘন্টা ২ কাটিয়ে দেওয়ার পরে এবার আমরা ছুটলাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন একটি অসাধারণ ভিউ পয়েন্ট যেখানে সবসময় মেঘের আনাগোনা থাকে। দুপুরের পর থেকে মেঘের আনাগোনা বেড়ে যায় বলে সকাল সকাল গেলেই এর সবচেয়ে সুন্দর রূপ দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আছি আমরা শিলংয়ের একটি জনপ্রিয় লেক, যার নাম হচ্ছে ওয়াটস লেক। পুলিশ বাজার থেকে পায়ে হাঁটা দূরত্ব। ১০০ বছরের পুরনো এই কৃত্রিম হ্রদটি ফুলের বাগান ও গাছপালায় ঘেরা এক অতি মনোরম এক স্থান। লেকের মাঝ বরাবর পারাপারের জন্য আছে কাঠের সেতু, কিন্তু আমরা যখন গিয়েছিলাম কোনো কারণে এটা বন্ধ ছিল। পাইন গাছের সারি, ফুলের শোভা, লেকের মধ্যে হাঁস, মাছের জলকেলি দেখতে দেখতে অসাধারণ সময় কাটবে আপনাদের। লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, মন চাইলে নৌকা নিয়ে ভেসে পড়তে পারেন শান্ত। জিতভূমি নামে এই শিলংয়ের এই বাড়িটিতে একসময় রবীন্দ্রনাথ বাস করতেন। এই বাড়িটির নাম জিতভূমি, তবে শহরের লোকেরা এটাকে টাগুর হাউস নামেই চিনে। কথিত আছে এই শিলংয়ে থাকাকালীন সময়ে তিনি তার অমর গ্রন্থ শেষের কবিতার প্লট রচনা করেছিলেন। তার শিলংয়ের চিঠি নামে একটি বিখ্যাত কবিতাও আছে এই শিলং শহরকে কেন্দ্র করে। খুব সুন্দর ছিমছামে বাড়িটা ঘুরে দেখলে আলাদা একটা ফিলিংস পাওয়া যায়। আজকে আমরা চেরাপুঞ্জি দেখতে বের হয়েছি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানে। তবে আমরা এপ্রিলে মাঝামাঝি সময়ে গিয়েছিলাম বলে খুব একটা বৃষ্টির মুখোমুখি হয়নি। চেরাপুঞ্জি যাওয়ার পথে শিলং থেকে বের হলেই পড়বে এলিফ্যান্ট ফলস। যদি আমাদের ড্রাইভার বলেছিল এই সময় এই ফলসে খুব একটা জলের ধারা থাকবে না, তারপরও আমরা গেলাম কারণ এই ফলসের অনেক রিভিউ দেখেছিলাম ইউটিউবে। ৩টি ধাপে ঝর্ণা দ্বারা নিচে নেমেছে। এই ঝর্ণাধারার পূর্ণাঙ্গ রূপ দেখতে হলে বাঁধানো সিঁড়ি বেয়ে পৌঁছে যেতে হবে একেবারে নিচে। আমরা ২ ধাপ নিচে নেমে আর নামিনি কারণ ওয়াটারের ফ্লোটা খুব বেশি ছিল না এবং ঝর্ণাটাও প্রবল খুব বেগে প্রবাহিত হচ্ছিল না। চলতি পথেই দেখে নিলাম চেরাপুঞ্জির ২টি বিখ্যাত ফলস, নোয়াকলাই ফলস অ্যান্ড সেভেন সিস্টার ফলস। বর্ষার সিজন শুরু না হওয়ায় এই ফলসগুলোতে তেমন জলের ধারা দেখা যায়নি, তবে বেশ ভালোই দেখা যাচ্ছিল। ফুল বর্ষার সময় এদের প্রকৃত রূপ ফুটে উঠবে। চেরাপুঞ্জির স্পেসিফিক স্পটের পাশাপাশি আমাদের যেই ব্যাপারটা অবশ্যই মুগ্ধ করেছিল তার অপার্থিক প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তায় গাড়ি দিয়ে যেতে যেতে পাহাড় আর মেঘের যে অপরূপ সৌন্দর্য দর্শন করবেন, আজীবন মনে রাখার মতো। চলার পথে আপনাকে সঙ্গে দেবে চারপাশের অসাধারণ সুন্দর সব পাহাড়, কখনো আপনাকে চারপাশ ডেকে দেবে মেঘ। প্রকৃতির মধ্যে নিজেকে মনে হবে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া এক যাযাবর। কখনো বা পাহাড়ের ডালে সরু রাস্তা, আরেক পাশেই গভীর খাদ, এই জন্য এক ভয়ঙ্কর সুন্দর।
চেরাপুঞ্জিতে অবস্থিত মসমাই কেভটি একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি কেভ। 150 মিটার দীর্ঘ এই গুহাটি ট্রেকিংয়ের একটি চমৎকার ফিল দিবে আপনাকে। খুব সতর্কভাবে পা ফেলতে হবে, না হলে পড়ে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারেন। এমন সরু জায়গা আছে যেখানে আপনার ফুল বডি বের করতে হলে বেশ কসরত করতে হবে। যাদের স্বাস্থ্য একটু বেশি ভালো তারা বের হতেই কষ্ট হবে। এমন অনেক জায়গা আছে যেখানে আপনাকে রীতিমতো স্ক্রলিং করতে হবে এবং সবসময় মাথার দিকে নজর রাখতে হবে, না হলে মাথায় ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মা মজা ছিল কিন্তু রিক্সা ছিল মজা আছে। এটা কিন্তু অনেক কঠিন। রিক্সা বেশি। এটা রিক্সা বেশি আবার মজাও বেশি। ওকে, থ্যাংক ইউ। শিলংয়ের ডনবস্কো মিউজিয়াম হলো একটি প্রধান টুরিস্ট স্পট যা উত্তর পূর্ব ভারতের আদিবাসীদের সমৃদ্ধ এবং বহু সাংস্কৃতিক জীবনধারার একটি আভাস প্রদান করে। আদিবাসীদের জীবনযাপন, তাদের কৃষ্টি কালচার অনেক চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামটিতে। এটা হচ্ছে মিউজিয়ামের রুপটপ, যেখান থেকে পুরো শিলং শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়। তারপর আমরা লেডি হাজারি পার্ক আর শিলংয়ের পুলিশ বাজার সারাদিন ঘোরাঘুরি করেছিলাম। এই যে হলো আমাদের হোটেল। এই যে আমাদের হোটেল। আর এই যে হলো আমার মা। Guys, আজকে আমরা ঢাকা চলে যাব। শিলংয়ে আজকে আমাদের পঞ্চম দিন। আজ আমরা ডাউকি হয়ে বাংলাদেশে চলে আসব। ফেরার পথে ওই রুটে বা আশেপাশে যা দেখা সম্ভব দেখার চেষ্টা করব। গাছের শিকড় থেকে ন্যাচারালি ক্রিয়েটেড এই লিভিং ব্রিজটি প্রকৃতির এক আজব সৃষ্টি। এত বড় একটা ব্রিজ কীভাবে গাছের শিকড়কে পেঁচিয়ে পেঁচিয়ে মানুষের পারাপারের জন্য ব্যবহৃত হতে পারে তা না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এই ব্রিজের মাধ্যমে দুটি গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। এই ব্রিজের নিচ দিয়ে একটি ঝর্ণা বয়ে গেছে এবং এই ঝর্ণাটি এই ব্রিজটাকে অশেষ সৌন্দর্যমণ্ডিত করেছে। প্রাকৃতিক রুট ব্রিজ আর ঝর্ণা দ্বারা মিলে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া নামে খ্যাত মাওলিন ভিলেজ মূল শহর থেকে অনেক দূরত্বে পাহাড়ের ডালে, যেখানে আধুনিক জীবনের অনেক সুযোগ সুবিধায় পৌঁছেনি। এমন একটা গ্রাম কীভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তা এক বিস্ময়। প্রতিদিন শত শত পর্যটক এখানে আসে এবং এই পর্যটকরাই এই গ্রামের মানুষদের প্রধান রুটি এবং জীবিকার উৎস। এখানে অনেকগুলা হোমস্টে আছে যেখানে
পর্যটকরা গিয়ে রাতে থাকতে পারে এবং অনেকগুলা হোটেল মোটেল আছে যেখানে খাওয়া দাওয়া করতে পারে। বরহিল ফলস, অনিন্দ সুন্দর এই ফলসটি দেখতে পেয়ে আমাদের এই মেঘালয় ট্যুরের ঝর্ণার সুন্দর রূপ না দেখার যে অভাবটা ছিল সেটা কিছুটা হলেও মিটল। ফলসের বিপুল জলরাশি অনেক উপর থেকে এসে পড়ছে, দেখেই আপনার মন ভালো হয়ে যাবে। সবশেষে যেটা বলতে চাই, আমার লাইফে এমন সবুজ এবং পরিচ্ছন্ন জায়গা দেখেছি বলে মনে পড়ে না। অবশ্য দেশের বাইরে ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ হয়নি। শহর, উপশহর, গ্রামের অলিগলি পর্যন্ত এত পরিষ্কার পরিচ্ছন্ন যেন একটা বালুকণা পর্যন্ত দেখা যায়। অন্য কিছু বাদ দিয়ে শুধু এই ব্যাপারটা উপভোগ করতে আমাকে আবার যেতে হবে মেঘালয়।